তিন বান্ধবী তারা একে অন্যের বরের সাথে প্রেম করতে শুরু করে। খেলার নামে বান্ধবীরা নিজেদের অজান্তেই একে অপরের স্বামীদের কাছাকাছি চলে আসে এবং তাদের সম্পর্ক জটিল থেকে জটিলতর হতে থাকে। গল্পে একের পর এক টুইস্ট আসতে থাকে। যখন সন্দেহভাজনদের তালিকায় রেস্টুরেন্টের ওয়েটার সুরেশও যুক্ত হয়, শেষ পর্যন্ত সুরেশও খুন হয়ে যায় এবং চন্দ্রিমা ও সুরেশের খুনিকে তা জানা যায় না। প্রথম সিজন শেষ হয় এই রহস্যের সমাধান না করে। তো সেই রহস্যের সমাধান হবে আজকের কাহিনীতে। আজকে থাকছে গভীর জলের মাছের দ্বিতীয় সিজন। যারা এখনো প্রথম সিজন দেখেননি, কমেন্ট বক্স ও ভিডিও ডিসক্রিপশনে লিংক দেয়া আছে, চাইলেই দেখে নিতে পারেন। কাহিনী শুরুতেই আমরা দেখতে পাই বিশাখা খুবই ভয় পাচ্ছিল। তখন তার স্বামী ধ্রুব তাকে সান্ত্বনা দিতে গেলে সে রেগে গিয়ে ধ্রুবকে জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পানি ভর্তি মাছের ট্যাঙ্ক ভেঙে নিচে পড়ে যায়। এটা দেখে যখন বিশাখা খুবই ভয় পায় আর বলতে থাকে সে আর অরিত্রিকাও এভাবেই মারা যাবে। এরপর আমাদের তিন সুন্দরী ত্রিকোণমিতি গেম শুরু হওয়ার আগের বেশ কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে তারা চার বান্ধবী গোয়াতে বেড়াতে যায়। এরপর রাতের বেলা চার বান্ধবী স্বামীদেরকে একসাথে আড্ডা দিতে দেখি। সেখানে সুমিতের ধারণা চার বান্ধবী গোয়াতে বেড়াতে গিয়ে ভুলভাল কিছু একটা করছে। তখন তীর্থ সুমিতকে বলে সুমিতের হয়তো ওর বউকে নিয়ে খুবই টেনশন হচ্ছে, কারণ গোয়াতে গিয়ে নেশার ঘরে যদি ওর বউ অন্য কারোর সাথে শুয়ে পড়ে। তীর্থর এই কথা শুনে সুমিত বলে তার বউ এরকমটা কখনোই করবে না। তখন বাকি তিনজন বলে ওঠে তোমার বউ করবে না মানে, তাহলে কি আমাদের বউরা করবে? তখন সবাই নিজেদের বউদের নিয়ে বলে যে তারা কখনোই খারাপ কিছু করবে না। তীর্থ তখন তাদের তিনজনকে একটা বাজি ছুঁড়ে মারে আর বলে আমি প্রমাণ করে দেব কোনো বউই সাধু নয়। এরপর তীর্থ একটা খেলার কথা বলে, খেলাটির নাম দেয় বউ যাচাইয়ের খেলা। তীর্থ সবাইকে জানায় তারা সবাই নিজেদের বউকে নষ্ট হওয়ার সুযোগ করে দেবে। এই লাগামহীনের সুযোগ নিয়ে যার যার বউ অন্য ছেলেদের সাথে সম্পর্কে জড়াবে তারা হেরে যাবে, আর যদি তাদের বউ এই ফাঁদে পা না দেয় তাহলে তীর্থ হেরে যাবে। আর এই খেলার রুলস হলো এই খেলার কথা কেউ কাউকে বলতে পারবে না। আর তাদের এই খেলাটি শুরু হয়েছে তিন বান্ধবী ত্রিকোণমিতি খেলা শুরু হওয়ার অনেক আগেই। এরপর সিন বর্তমানে আসে। তখন আমরা অরিত্রিকাকে দেখতে পাই। অরিত্রিকাও বিশাখার মতো মরে যাওয়ার জন্য ভয় পাচ্ছিল। তারও ধারণা কেউ তাকে মেরে ফেলবে। এরপর তীর্থ সুমিতের বাড়িতে যায় আর সুমিতাকে বলে তোমরা কেউ অফিসারের ফোন রিসিভ করছো না কেন? খেলাটা না হয় আমি প্রপোজ করেছিলাম, কিন্তু রাজি তো তোমরা সবাই হয়েছিলে। তীর্থ তখন বলে পরপর এই খেলার সাথে জড়িত তিনজনের মৃত্যু, তাও আবার সবার একই রকম ভাবে। কারণ আগের সিজনে আমরা দেখেছি সুরেশের নাক কান দিয়ে রক্ত উঠে মৃত্যু হয়, আর আমরা এটাও জেনেছি চন্দ্রিমার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়নি। চন্দ্রিমা আগে বিষক্রিয়ার কারণে নাক কান দিয়ে রক্ত উঠে মৃত্যু, তারপর তাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে। ঠিক একইভাবে দিদির একটা ছবি দেখতে পাই যেটার উপরে ফুলের মালা টাঙ্গানো ছিল। তখন আমরা বুঝতে পারি যে দিদি আর বেঁচে নেই, কিন্তু দিদিকে কে মারলো বা কিভাবে মারলো সেটা এখনো ধোঁয়াশা। তখন তীর্থ জানায় যে সুরেশের বাড়িতে পাওয়া সিগারেটের সাথে তাদের তিনজনের সিলিভা ম্যাচ করে গেছে, আর এটা শুনে তারা তিনজনই খুব অবাক হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। তখন আমরা দেখি বিশাখা এবং অরিত্রিকা তাদের স্বামীদেরকে নিয়ে দিদির শেষকৃত্য করতে এসেছে। এরপর সিন বর্তমানে আসে। অনির্বাণ আর ধ্রুবকে অফিসার জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তাই অনির্বাণ অরিত্রিকাকে বিশাখার কাছে রেখে তারা দুজন মিলে অফিসারের সাথে দেখা করতে বেরিয়ে যায়। এদিকে বিশাখার ধারণা যে অরিত্রিকাই দিদিকে মেরেছে, কারণ তার স্বামী অনির্বাণ সত্যি সত্যি দিদির প্রেমে পড়ে গিয়েছিল। তেমনি অরিত্রিকাও মনে করে যে বিশাখাই হয়তো চন্দ্রিমাকে মেরেছে, কারণ চন্দ্রিমাকে মারার কারণ বিশাখারও ছিল। এরপর সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। তখন আমরা সেদিনের দৃশ্য দেখতে পাই যেদিন তীর্থ চন্দ্রিমাকে বলেছিল সে চন্দ্রিমাকে ডিভোর্স দিয়ে দেবে, কারণ তীর্থর নাকি বৃন্দা নামে একটা মেয়ের সাথে রিলেশন রয়েছে। আর এটা জানার পর চন্দ্রিমা খুবই কষ্ট পায়, কারণ সে প্রেগনেন্ট ছিল। তখন তীর্থ আসে চন্দ্রিমার কাছে একটা প্রস্তাব নিয়ে। সে তখন চন্দ্রিমাকে বন্ধু যাচাইয়ের খেলা খেলতে বলে, আর এই খেলার মাধ্যমে চন্দ্রিমা তার বন্ধুদেরকে পরীক্ষা করতে পারবে। তখন সে চন্দ্রিমাকে বলে
বলে তুমি তোমার বন্ধুদের কাছে গিয়ে বলবে যে আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছি, আর এই ডিভোর্সের কারণ হচ্ছে আমার পরকীয়া প্রেম। আর তার বন্ধুরা যখন তার মোটা শরীরকে ডিভোর্সের জন্য দায়ী করবে, তখন চন্দ্রিমা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে তার বন্ধুদেরকে বলে যে তারা এত হট অ্যান্ড সেক্সি, তাহলে অন্য পুরুষকে পটিয়ে দেখাক। আর তীর্থর কথা মতো চন্দ্রিমা যদি তার বন্ধুদেরকে ছেলে পটানোর খেলায় লেলিয়ে দেয়, তাহলে তীর্থ চন্দ্রিমাকে ডিভোর্স দিবে না। তাই চন্দ্রিমা তীর্থর কথায় রাজি হয়ে যায়। আর এরপরে মূলত চন্দ্রিমা রেস্তোরাঁতে গিয়ে তার 3 বন্ধুর সাথে দেখা করে, আর তীর্থর কথা মতো সে তার ডিভোর্সের কথা বলতে থাকে। তখন 3 বান্ধবী যখন চন্দ্রিমার মোটা ফিটনেসকে দায়ী করে, তখন চন্দ্রিমা তীর্থর কথা মতো তার 3 বান্ধবীকে ছেলে পটানোর খেলায় লেলিয়ে দেয়, আর বলে দেয় যে তার বন্ধুরা একে অন্যের স্বামীকে সিডিউস করবে। আর এই খেলাটির নাম ছিল 3 সুন্দরী ত্রিকোণমিতি খেলা। আর আমরা দেখেছি এই খেলায় তারা একে অন্যের স্বামীকে প্রেমে ফেলতে সফল হয়েছিল, কিন্তু চন্দ্রিমা পুরোটাই উল্টিয়ে দেয়। যদিও সে তার বান্ধবীদেরকে তীর্থর গেমের কথা বলেছিল, কিন্তু তীর্থকে সে এটা বুঝতে দেয়নি, বরং সে তীর্থকে ফোন করে নিজে থেকে ডিভোর্স চেয়েছে। আর তীর্থকে সে এটাও বলে যে খেলা, ভালোবাসা কিংবা ক্রাইমে কোনো কিছুতেই তার সঙ্গীর প্রয়োজন নেই। এটা শুনে তীর্থ কনফিউজড হয়ে যায়। তাই সে ভাবতে থাকে চন্দ্রিমা আদৌ তার খেলার কথা বন্ধুদেরকে বলছে কিনা। এরপর থানায় হাজির হয় সুরেশের স্ত্রী তার সন্তানকে কোলে নিয়ে। আর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, কারণ আগের সিজনে সুরেশ পুলিশকে জানিয়েছিল সে একজন গে, তার ইন্টারেস্ট শুধু পুরুষদের প্রতি। এদিকে বিশাখা আর অরিত্রিকা ভয়ে কুকড়ে গেছে, কারণ 2 বন্ধু খুন হয়েছে। এর পরের পালা কিন্তু তারা ঠিক করে মরার আগে জেনে মরবে কে তাদেরকে মারতে চাইছে। তারা তীর্থকে সন্দেহ করে তার অফিসে গিয়ে পৌঁছায়। আর অরিত্রিকা সন্দেহ হয় বিশাখা তীর্থর অফিস চিনল কিভাবে। বিশাখা চন্দ্রিমার সাথে এসেছে বললেও অরিত্রিকার বিশ্বাস হয় না। অফিসে গিয়ে দুজনে মিলে যখন তীর্থকে জেরা করছিল, তখন তীর্থ মুখ ফুসকে বলে ফেলে, তোমাদের স্বামীরা কি তোমাদেরকে খেলার ব্যাপারে বলে দিয়েছে? এতদিন এত খুনের মধ্যে ওরা ওদের খেলার ব্যাপারে স্বামীদেরকে বললেও স্বামীরা চেপে গেছে তাদের খেলার কথা। এরপর জানা যায় চন্দ্রিমা সেই রবিবার যখন বাড়ি ফেরেনি, সুরেশ নিজের বাড়িতে চন্দ্রিমাকে থাকতে দেয় এবং তাকে বাড়িতে রেখে সে হাজির হয় তীর্থর বাড়িতে। তীর্থকে সুরেশ জানায় নেশার ঘরে চন্দ্রিমা খেলার কথাই একটু বলে ফেলেছিল সুরেশকে, সেটাও সে তীর্থকে জানায়। তখন তীর্থ সুরেশকে চন্দ্রিমার ওপর নজর রাখতে বলে এবং চন্দ্রিমার খেলার ব্যাপারে জানতে বলে, এবং প্রয়োজনে চন্দ্রিমাকে সুরেশের বাড়িতে রাখতেও বলে। আর এই সব কিছুর বিনিময়ে সুরেশ টাকা পাবে। এদিকে বাজির কথা বউরা জেনে গেছে। ধ্রুব, অনির্বাণ, সুমিতকেও সঙ্গে নিয়ে আসে এবং তীর্থকেও ডাকে। অরিত্রিকা তখন বিশাখা ও তীর্থ সম্পর্ক ফাঁস করে দেয়। তীর্থ তা স্বীকার করে নিলেও ধ্রুব বিশাখাকে থাপ্পড় মারে। আর এরপর সবাই সবার সামনে খেলার ব্যাপারে সত্যি কথা বলে দেয়। সেই খেলা শুরু রবিবারের পরদিন চন্দ্রিমা বাড়ি ফেরে এবং সে আলাদা ঘরে থাকতে চায়। তীর্থ তখন ক্ষমা চাইলেও চন্দ্রিমা বাচ্চাটা রাখতে চায় না। এরপর সেন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। এদিকে অফিসের রেস্তোরাঁর আরেক ওয়েটার বিষ্ণু সম্পর্কে জানতে পারে। তাকে জেরা করলে জানা যায় চন্দ্রিমার সাথে সুরেশের সম্পর্ক অনেক গাঢ় ছিল। তাই একদিন তীর্থ এখানে এসে সুরেশকে মারধর করে। এছাড়াও আরো একজন মহিলা সুরেশের সঙ্গে দেখা করতে আসতো, যে সুরেশকে 2000 টাকা টিপসও দিয়েছিল। আর সেদিন রাতে ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে আসে বৃন্দা। সে বলে ওই দিন তীর্থ ওই ফ্ল্যাটে চন্দ্রিমাকে দেখেছিল সুরেশের মাধ্যমে এবং চন্দ্রিমার খুনটা তীর্থই করেছে। তখন ইন্সপেক্টর জিজ্ঞাসা করে তুমি জানলে কি করে? সে বলে আমাকে সুরেশ বলেছে। আর সুরেশের সাথে যে মহিলাটা দেখা করতে যেত সে বৃন্দাই ছিল। তখন অফিসার প্রশ্ন করে তীর্থবাবু চতুষ্কোণ বহুতল ভবনটি বেছে নিয়েছিলেন কেন? তখন বৃন্দা বলে কারণ ওখানে আমার মামার একটি ফ্ল্যাট আছে, মামা বাইরে থাকে, তাই তীর্থ আমার সাথে মাঝে মাঝে ওখানে যেত। আমাকে ফাঁসানোর জন্য ওই ফ্ল্যাট বাড়ি বেছে নিয়েছিল। তখন অফিসার বলে আপনি এসব আগে বাড়িয়ে বলতে এসেছেন কেন? তখন বৃন্দা বলে চন্দ্রিমা এবং আমি খুবই ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম, তাই আমি চাই ওর খুনি ধরা পড়ুক। এরপর বিশাখা অরিত্রিকাকে ফোন করে বলে যে রবিবার খেলা শুরুর কথা হয়, সে রাতেই সুরেশকে এই কথা বলেছে চন্দ্রিমা। তার মানে খেলা শুরুর আগে থেকে কেউ খুনের প্ল্যান করেছে। ওরা যখন কথা বলছিল সে সময় সেখানে অনির্বাণ চলে আসে। আর কিছু বুঝে ওঠার আগে নাক কান দিয়ে রক্ত বেরিয়ে একইভাবে সেও মারা যায়। কিন্তু তাকে আবার কে মারলো?
এদিকে পুলিশ তীর্থকে থানায় ডাকে আর বলে, আপনি কি জানেন আপনার স্ত্রীর সঙ্গে বৃন্দা ম্যাডামের বন্ধুত্ব ছিল? তাছাড়া আপনি রেস্তোরাঁয় গিয়ে সুরেশের গায়ে হাত তুলেছিলেন কেন? তখন তীর্থ বলে, কারণ সুরেশ আমার কোনো ফোন মেসেজ কোনো কিছুরই রিপ্লাই দিচ্ছিল না। এখানে বৃন্দা আর চন্দ্রিমার বন্ধুত্ব হয়েছিল মূলত চন্দ্রিমা বৃন্দার কথা তীর্থর কাছে জানতে পেরে তীর্থর অনুপস্থিতিতেই বৃন্দাকে বাড়ি নিয়ে আসে। তখন বৃন্দা জানায় তীর্থ নাকি তাকে বলেছে যে আমার বইয়ের মাথার সমস্যা রয়েছে, তাই আমাকে ডিভোর্স দিতে চাইছে না। চন্দ্রিমা বৃন্দাকে বলে, তোমার সরলতার সুযোগ নিয়ে ও তোমাকে ঠকিয়েছে, তোমাকে এর জবাব দিতেই হবে, তোমাকে অনেক স্মার্ট হতে হবে। চন্দ্রিমা নিজে টাকা খরচ করে বৃন্দার মেকওভার করে দিতে চায়। পরবর্তীতে চন্দ্রিমা তার একটা কাজ করে দিতে বলে, সে বৃন্দাকে সুরেশের উপর নজর রাখতে বলে, কারণ সুরেশের কাছ থেকে তীর্থর খবর বের করতে হবে। মূলত চন্দ্রিমা বুঝে গিয়েছিল যে সুরেশ টাকার বিনিময়ে যা খুশি তাই করতে পারে। সুরেশ যে টাকার বিনিময়ে তীর্থকে তার ব্যাপারে সব খবর দিচ্ছে সেটা সে জেনে যায়। বৃন্দাও সুরেশকে টাকা দিয়ে তীর্থ আর চন্দ্রিমা দুজনের উপরেই নজর রাখতে বলে। আর একদিন সুরেশই বৃন্দাকে জানায় যে শুধু বৃন্দা নয়, আরো একজনের সাথে সম্পর্ক আছে তীর্থর। আজ তীর্থ তার বাড়িতে তার সাথে থাকবে, তাই সুরেশ যেন আজ চন্দ্রিমাকে আটকে রাখে। কিন্তু চন্দ্রিমা তখন নিজের বাড়িতে ফিরে যায়। তখন সে বুঝতে পারে যে তীর্থ যার সাথে সময় কাটাচ্ছে সে আর কেউ নয়, তার বান্ধবী বিশাখা। ওদের কিছু বুঝতে না দিয়ে সে সেখান থেকে চলে আসে। চন্দ্রিমা খুনের দিন আগে বৃন্দার কাছ থেকে জেনে গিয়েছিল তাকে কেউ আজ রাতেই ওই বহুতলের ছাদে ডাকবে। চন্দ্রিমার উপর তীর্থ, সুরেশ এবং বৃন্দা ছাড়া আর কেউ একজন নজর রেখেছিল, কিন্তু সুরেশ সেই ক্লায়েন্টের নাম কোনোভাবেই বৃন্দাকে বলেনি। এদিকে বিশাখা ধ্রুব ঠিক করে তারা খুনিকে খুঁজে বের করবে। তারা রেস্তোরাঁয় গিয়ে সুরেশের বন্ধু বিষ্ণুকে জিজ্ঞাসাবাদ করে। চন্দ্রিমার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বৃন্দা, সুরেশ ছাড়া অতিরিক্ত আরো একজনের কথা বলতে চায়। সে সময় বিশাখার ফোনে একটা কল আসে। আরাধিকা ফোন করে বলে সুমিতকে পুলিশ নিয়ে গেছে, তাই আর কে চন্দ্রিমার উপর নজর রাখে তা না জেনেই ওরা বেরিয়ে পড়ে। আগের পর্বে শেষে আমরা দেখেছি ওরা পুলিশকে ওদের পরকীয়ার কথা বলে, মানে চন্দ্রিমার মৃত্যুর দিন ওরা নিজেদের স্বামী নয় বরং বন্ধুদের স্বামীর সাথে রাত কাটিয়েছে। কিন্তু অনির্বাণের বৌদি পুলিশকে বলে চন্দ্রিমার মৃত্যুর দিন অনির্বাণ ঘরে ছিল না। সে অরিত্রিকার ঘরে এসে দেখে অরিত্রিকা বাইরে ধ্রুবের সাথে কথা বলছে। ধ্রুব বলছে সে তাকে ভালোবাসে এবং অনির্বাণের সঙ্গে সম্পর্ক থেকে মুক্তি চায়, তাই হয়তো ওরা দুজনে মিলেই অনির্বাণকে মেরেছে। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদে সুমিত জানায় মৃত্যুর দিন রাতে চন্দ্রিমা তাদের তিনজনকে ডেকেছিল তার সাথে দেখা করতে। ওরা চন্দ্রিমার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু গেটের বাইরে গিয়ে দেখে চন্দ্রিমা গাড়িতে করে কোথাও যেন চলে যাচ্ছে। ওরা তখন চন্দ্রিমাকে ফলো করতে থাকে। চন্দ্রিমা তখন চতুষ্কোণ ভবনে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে চন্দ্রিমা বেরোচ্ছে না দেখে তারা ফিরে চলে আসে। ধ্রুব পুলিশকে এই বয়ান দেয়, কিন্তু ফেরার সময় সুমিত ধ্রুবকে বলে চতুষ্কোণ থেকে ফেরার সময় সুমিত বিশাখা ও অরিত্রিকাকে চতুষ্কোণের দিকে যেতে দেখেছে। ওদিকে পুলিশ তীর্থর বাড়িতে আসে আর বৃন্দাকেও ডাকে। পুলিশ তীর্থকে জিজ্ঞাসা করে চন্দ্রিমা যে ওই দিন রাতে চতুষ্কোণে যাবে সে খবর আপনাকে কে দিয়েছিল, সুরেশ নাকি বৃন্দা? তীর্থ বলে দুজনেই। ওই দিন রাতে সুরেশ তীর্থকে ফোন করে বলে একজন আজ রাতে চন্দ্রিমা ম্যাডামকে চতুষ্কোণের ছাদে পাঠাতে বলেছে, নাম জিজ্ঞাসা করবেন না কারণ তার থেকেও আমি টাকা নেই। আর বৃন্দা তাকে চতুষ্কোণে রাত 12টা লিখে মেসেজ করে। তীর্থ তাই সেই দিন চতুষ্কোণে যায়। বৃন্দা বলে আমি তীর্থকে সন্দেহ করে ওরকম মেসেজ পাঠিয়েছিলাম। ওদিকে ধ্রুবকে বিশাখা বলে চন্দ্রিমা সেদিন রাতে আমাদের সবাইকে মেসেজ করে বলেছিল যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকিস তাহলে চতুষ্কোণে আয়। এদিকে কথার মাঝে তীর্থ পুলিশকে বলে ফেলে বিশ্বাস করুন সেদিন আমরা কেউই খুন করিনি। এবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেদিনের আসল ঘটনার। চতুষ্কোণের সামনে হাজির হয় অরিত্রিকা ও বিশাখা। সে সময় তীর্থও হাজির হয়। এরপর তিনজনই একসাথে ছাদে উঠে দেখে চন্দ্রিমা ছাদে পড়ে আছে আর তার নাক কান দিয়ে রক্ত পড়ছে। চন্দ্রিমার এই অবস্থা দেখে তীর্থ অজ্ঞান হয়ে যায়। তখন তারা দুজন ভাবে চন্দ্রিমা হয়তো এখনো বেঁচে আছে, তাই তারা দুজনেই ধরে চন্দ্রিমাকে তোলার চেষ্টা করে, অনেকটাই তুলে ফেলে। এই সময় তীর্থর জ্ঞান ফেরে। এভাবে চন্দ্রিমাকে তুলতে দেখে চিৎকার করে বলতে থাকে সাবধানে, চন্দ্রিমা তো পড়ে যাবে। আর ঠিক তখনই অসাবধানতার কারণে তাদের হাত ফসকে চন্দ্রিমা নিচে পড়ে যায়। আর ঠিক সে সময়ই দিতি চতুষ্কোণের নিচে দাঁড়িয়ে থাকে।
তখন অফিসার বলে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়নি, চন্দিমার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তবে এতগুলো খুন করলো কে? ঠিক ওই সময় কথা বলতে বলতে বৃন্দার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, আর বৃন্দাও একইভাবে মারা যায়। আর এই 5টি খুনের রহস্য জুড়িয়ে রেখে শেষ হয়ে যায় দ্বিতীয় সিজনের কাহিনী।